সো হে গাইজ, ওয়ার্ল্ড অফ ইমর্টাল সিরিজের এই এপিসোডের শুরু হয় লাস্ট পার্টের এন্ডিং সিনের সাথেই, যেখানে আমাদের দেখানো হয় শাও চ্যানকে, যার ফাইট হয়ে গিয়েছিল গড লাইক বিইং র্যানের সাথে, যে তাকে খুব খারাপভাবে ইনজর্ড করে দিয়েছিল, বা এটাও বলা যেতে পারে যে সে শাও চ্যানকে হারিয়েই দিয়েছিল। সাথে সাথে আমাদের শাও চ্যানের স্পেশাল ওয়ার্ল্ডকেও দেখানো হয়, যেখানে তার কাছে রুয়োশি চলে আসে, যে মর্টাল ওয়ার্ল্ডে আছে, এবং শাও চ্যান তাকে কথা দিয়েছিল যে একদিন না একদিন আমি অবশ্যই ফিরে আসব, যেভাবেই হোক। যার পর তাকে মনে করার কারণে রুয়োশির স্পিরিচুয়াল বডি নিজের থেকেই শাও চ্যানের ওপর ছড়িয়ে পড়তে থাকে, কারণ সেটা আসলে ছিল লাইফ নেক্টারের ক্রিস্টাল। এই কারণেই শাও চ্যানের বডির ওপর ছড়িয়ে পড়ার জন্য শাও চ্যানের বডিতে লাইফ নেক্টারের পাওয়ার আসতে শুরু করে। আর এমনিতেও শাও চ্যানের কাছে এছাড়া আর কোনো উপায় ছিল না যে সে নিজের ইনজুরি হিল করতে পারে এবং আরও বেশি পাওয়ারফুল হতে পারে। কারণ তখনই যেমনই আমাদের দেখানো হয় শাও চ্যানের রিয়েল বডিকে, যে খুব খারাপভাবে ইনজর্ড হয়ে গিয়েছিল, তখন তাতে চারপাশ থেকে এনার্জি আসতে শুরু করে শাও চ্যানের বডির ভেতর। কারণ যেমনই ওই ব্রেসলেট আসে শাও চ্যানের হাতে, হঠাৎই এর ভেতরে পাওয়ারের ঘূর্ণিঝড় চলে এসেছিল। লাইফ নেক্টারের এনার্জি তো এমনিতেও গডদের হয়, এই কারণেই শাও চ্যানের বডিতেও খুব দ্রুত গতিতে পাওয়ার বাড়তে থাকে এবং তার লেভেলও ট্রান্সফর্ম হতে শুরু করে। তখনই আমরা র্যানকেও দেখি যে শাও চ্যানকে হারানোর পর এখান থেকে ফিরে যাচ্ছিল, কিন্তু তখনই সে নিজের পেছনে কিছু নড়াচড়া শুনতে পায়, যা অবশ্যই ছিল শাও চ্যানের। এই দৃশ্য দেখে সুপার অ্যালায়েন্সের সবাই শকড হয়ে যায়, এমনকি র্যানও। সাথে সাথে শাও চ্যানের পাওয়ারফুল স্পিরিচুয়াল রিংসের সংখ্যাও নিজের থেকেই বাড়তে শুরু করে। তার পাওয়ার লেভেল তো এমন মনে হচ্ছিল যেন শাও চ্যান গড হয়ে গিয়েছে। আর এখন পর্যন্ত র্যান তাকে যতটা অপমান করছিল যে তুমি তো আমার সামনে ধুলোর সমান, তখন শাও চ্যান বলে যে আমি ওই ধুলো ব্যবহার করেই বানাব একটা সোর্ড, যা সত্যিই এখানে শাও চ্যানের লাইফ এনার্জির সাহায্যে ফোর্জ হতে শুরু করে। দৃশ্যটা দেখতে খুবই আমেজিং লাগছিল, কারণ এখন শাও চ্যান পৌঁছে গিয়েছে তার মর্ত্য লোকে, মর্টাল রিয়েলম পরবর্তী ট্রান্সফরমেশন লেভেলে, যা দেখে কিং চ্যাংও শকড হয়ে যায় যে হঠাৎ শাও চ্যানের লেভেল আপ কীভাবে হলো। তার পাওয়ারের সাহায্যে তৈরি ফরমেশনগুলো খুবই আমেজিং লাগছিল। আর এরপর যখন শাও চ্যান নিজের সোর্ড ফোর্জ করে, তখন তাকে বলা হয় জিউ এম্পারার স্টার সোর্ড, যা সবচেয়ে শক্তিশালী ট্রেজারগুলোর মধ্যে একটি। দেখতে তো এমন মনে হচ্ছিল যেন এই সোর্ড রিয়েলিটিকেও ভেঙে দিতে পারে। শাও চ্যান বলে যে এই পাওয়ার আমাকে খোদ হেভেন থেকেই দেওয়া হয়েছে, যা এম্পারার স্টারের মতোই শাইন করবে। এই কথা তো তুমিও জানো যে এই লেভেল পর্যন্ত আসতে কতটা পরিশ্রম লাগে। তুমি বড়জোর কেবল কিছু স্পেল মাস্টার করে রেখেছ, আর তাও নিজেকে গড বলছো। আমার মনে হয় এটা ঠিক নয়। এই কথা শুনে র্যান শাও চ্যানকে বলে যে সেটা তো তুমি খুব শীঘ্রই জানতে পারবে, এখন তৈরি হয়ে যাও, কারণ এখানে তোমার মৃত্যু হতে চলেছে। যার ঠিক পরের সিনে এখানে এই দুজনের মধ্যে একটা ভীষণ খতরনাক ফাইট শুরু হয়ে যায়। শাও চ্যান তার স্টার সোর্ডের সাহায্যে তার ওপর এত খতরনাক অ্যাটাক করে যে র্যান খুব খারাপভাবে ইনজর্ড হয়ে যায় এবং একটা বিশাল পিলারের সাথে গিয়ে ধাক্কা খায়, কারণ শাও চ্যান তার সোর্ড অ্যাটাককে থ্রোয়িং অ্যাটাক হিসেবে ব্যবহার করেছিল। এরপর যেমনই এই দুজনের মধ্যে ফাইট শুরু হয়, তখন সত্যিই মনে হতে থাকে যে এটা একটা গড লেভেলের ফাইট হচ্ছে, যেখানে দুজনের রিফ্লেকশন খুব ফাস্ট এবং দুজনের অ্যাটাকই খুব খতরনাক। শাও চ্যানের স্টার সোর্ড আর র্যানের স্পিয়ার যখন একে অপরের সাথে ধাক্কা খাচ্ছিল, তখন একটা আলাদা লেভেলের ব্যাটেল এক্সপেরিয়েন্স তৈরি হয়। ফাইট করতে করতে তারা পুরো এরিয়াকে তছনছ করে দিয়েছিল। শাও চ্যানের সোর্ড এত পাওয়ারফুল হয়ে গিয়েছিল যে সে বড় বড় পাথরকেও অনায়াসে চিরে এগিয়ে যাচ্ছিল। আর সত্যিই সে র্যানের অবস্থা এতটাই খারাপ করে দিয়েছিল যে সে ফাইট করতে করতে একবার নয় বরং অনেকবার পাহাড়ে ধাক্কা খায়। শাও চ্যানের অ্যাটাক দেখে তো মনে হচ্ছিল আগুনের ঘূর্ণিঝড় চলে এসেছে। আর যখন এই দুজনের ফাইট থামে, তখন চারদিকে শুধু ধুলো উড়তে থাকে, যার ওপর সুপার অ্যালায়েন্সের সবার নজর টিকেছিল। তাদের মধ্যে কেউ জানত না যে এই ফাইটের বিজেতা কে হবে আর কার মৃত্যু হতে চলেছে, কারণ এখানে যেভাবে ধ্বংসলীলা চলেছিল তা আগে কখনো দেখা যায়নি। তখনই র্যান, যে খুব খারাপভাবে ইনজর্ড হয়ে গিয়েছিল, শাও চ্যানের সামনে এসে পড়ে। শাও চ্যান তাকে বলতে থাকে যে তুমি তো একটু আগে নিজেকে গড বলে ডাকছিলে, কিন্তু আমাকে এটা বলো যে এটা কেমন গড যে একজন মানুষের সামনে টিকতে পারল না। আমি কোনো গডে বিশ্বাস করি না, আমি শুধু এটুকুই মানি যে শক্তিশালী সেই জিতবে। তারা কখনো উপরে থাকবে না যারা নিজেকে গড বলে ডাকে, বরং উপরে সে থাকবে যে শক্তিশালী। তুমি এটা জেনে নাও যে তুমি কেবল একজন ইলিউশনারি গড। শাও চ্যানের কথা শুনে
র্যান তার সামনে উঠে দাঁড়াতে শুরু করে। সে বলে, তোমার কি সত্যিই মনে হয় যে আমি একজন ইলিউশনারি গড? কিন্তু আজ আমি তোমাকে দেখিয়েই ছাড়ব যে একজন আসল গড আর মিরাকল মাস্টারের পাওয়ার কি হয়, যার কারণে সে নিজের হাত নিয়ে যায় নিজের হার্টের কাছে। অর্থাৎ র্যান এবার তার সেই সমস্ত শক্তি ব্যবহার করতে যাচ্ছিল যা সে বাঁচিয়ে রেখেছিল, যার ফলে র্যানের ট্রান্সফরমেশন এক আলাদা লেভেলে হতে শুরু করে এবং শাও চ্যানের গায়ে অনেক পাথর এসে লাগছিল। শাও চ্যান র্যানের দিকে দেখতে থাকে যে এখন এখানে গডস ডিভাইন শ্যাডো নিয়ে চলে এসেছে, যার পাওয়ার লেভেল মর্টাল ট্রান্সফরমেশনের 6th হেভেনে ছিল। আর এবার সত্যিই মনে হচ্ছিল যে র্যান গডদের রিয়েল পাওয়ার ইউজ করছে। আর এই ডিভাইন শ্যাডোর পাওয়ার আসার পর সে তার সাহায্যে শাও চ্যানের ওপর হিট করার জন্য একটা খুব পাওয়ারফুল আর খতরনাক অ্যারো তীর ব্যবহার করতে যাচ্ছিল, যে তীরের মধ্যে আসলে ডিভাইন শ্যাডোর পাওয়ার ভরা ছিল। সে শাও চ্যানকে বলে যে আমি তোমার ওপর এই ডিভাইন পানিশমেন্ট ইউজ করছি, কারণ তুমি গডদের সেন্টিমেন্ট হার্ট করেছ। আর এই অ্যাটাক এতটাই স্ট্রং ছিল যে তা শাও চ্যানের বডির সাথে সাথে তার সোলকেও ডিস্ট্রয় করে দেবে। কিন্তু শাও চ্যান তাকে বলে যে আমার বডি আর সোল ডিস্ট্রয় করা এত সহজ নয়, কারণ তার কাছেও স্টার সোর্ড ছিল, যার সাহায্যে সে এত খতরনাক হামলা আটকাতে যাচ্ছিল। আর এখন এই দুটো অ্যাটাক একে অপরের সাথে যেমনই ধাক্কা খায়, তা থেকে বের হওয়া পাওয়ার ক্ল্যাশ পুরো উপত্যকাকে কাঁপিয়ে দেয়। দৃশ্যটা দেখতে খুবই অ্যামেজিং লাগছিল, কারণ চারপাশ থেকে পাথর পড়ছিল। কিন্তু এবার যখন শাও চ্যান নিজের কদম বাড়াতে শুরু করে, তখন র্যান নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না যে এই লোকটা ডিভাইন শ্যাডোর সামনে দাঁড়িয়ে আছে কিভাবে। এই কারণে সে আবারও নিজের স্পিয়ার ইউজ করতে শুরু করে শাও চ্যানকে মারার জন্য। শাও চ্যান তাকে বলে যে এমন কিছুই অসম্ভব নয় যা আমি করতে পারবো না। শাও চ্যান যখন এগিয়ে যাচ্ছিল, তখন তার বডির ওপর লাইটনিং স্ট্রাইক ও বজ্রপাত হচ্ছিল তাকে ডিস্ট্রয় করার জন্য। কিন্তু এই লাইটনিং তার কী বা ক্ষতি করবে, যার নিজের বডির ভেতরেই কারেন্ট বইছে। সে এতটা কষ্ট সহ্য করে তার দিকে এগিয়ে যাচ্ছিল। শাও চ্যান তাকে বলে যে আমার কুশুর লোক কখনো গড আর ঘোস্ট এই বিশ্বাস করত না, এই কারণে এই শক্তি কারো নেই যে আমাদের শক্তিকে লিখতে পারে। এটা আমাদের ওপর নির্ভর করে যে আমরা আমাদের ভাগ্য কিভাবে লিখব। কোনো গড বা কোনো ডিভাইন শ্যাডো আমার পাওয়ার কন্ট্রোল করতে পারবে না। আর যদি তোমার মনে হয় আমি এখানে মারা যাব, তবে তাও কখনো হবে না। এই কথা বলতেই শাও চ্যানের বডির ওপর আরও একটা খুব খতরনাক লাইটনিং স্ট্রাইক হয়। কিন্তু এতেও শাও চ্যানের কদম টলে না, সে পিছিয়ে না গিয়ে এগিয়ে যেতে থাকে। তার বডির ওপর যেন লাইটনিং স্ট্রাইকের বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। অন্য কোনো লোক হলে এতক্ষণে তার বডি ভেঙে চুরমার হয়ে যেত, কিন্তু এত শাও চ্যান যে ফাইট করতে করতে আর ইনজর্ড হতে হতেই নিজের পাওয়ার আরও বাড়িয়ে যাচ্ছিল। তখনই চারদিকে বহমান এনার্জি শাও চ্যানের বডির ভেতর যেতে থাকে, তাকে আরও পাওয়ারফুল বানানোর জন্য। দৃশ্যটা দেখতে খুবই অ্যামেজিং ছিল, কারণ শাও চ্যান নিজেই গডের সমান হয়ে গিয়েছিল। এরপর সে খুব দ্রুত গতিতে র্যানের ওপর নিজের স্টার সোর্ড নিয়ে হামলা করতে যায়। শাও চ্যান এটাও বলে যে তোমার যে গড সে আমার সামনে খুব দুর্বল, কারণ তখনই শাও চ্যান তার স্টার সোর্ড সরাসরি ওই ডিভাইন শ্যাডোর মাথার ভেতরে ঢুকিয়ে দেয়, যার সাহায্যে সে পুরো ডিভাইন শ্যাডোর বডি চিরে নিচে যাচ্ছিল। দৃশ্যটা খুবই অ্যামেজিং ছিল, কারণ শাও চ্যান একজন গড লেভেলের লোককে হারিয়ে দিয়েছিল। যখন তার বডি চুরমার হয়ে নিচে পড়ছিল, তখন র্যান নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না যে এটা কি হয়ে গেল। সে এখান থেকে পড়ে যাচ্ছিল আর সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছিল। সাথে সাথে তার পড়ার কারণে আমরা এখানে পাওয়ারের একটা বিশাল এক্সপ্লোশনও দেখতে পাই, যার প্রভাব এখানে উপস্থিত সবার উপর পড়ে, কারণ চারদিকে ধুলো উড়ছিল আর র্যানের বডি খুব খারাপভাবে ইনজর্ড হয়ে নিচে পড়েছিল। র্যান যেমনই আবারও ওঠার চেষ্টা করে, সে তা পারে না, কারণ তার শক্তি শেষ হয়ে গিয়েছিল। কিন্তু এই ফাইটে শাও চ্যানও কম ইনজর্ড হয়নি, বরং তার অবস্থাও খুব খারাপ হয়ে গিয়েছিল, তার বডি থেকে ব্লিডিং হচ্ছিল। তবুও শাও চ্যান বলতে থাকে, র্যান, তোমার ভেতরে গডের রক্ত আছে, কিন্তু দুর্ভাগ্যবশত তুমি সেই গড হতে পারলে না যা তোমার ভাগ্যে লেখা ছিল। এটা তুমিও জানো যে তুমি একজন মর্তের মানুষের হাতে হেরে গেছো। তোমার এটা বোঝা উচিত যে রিয়েল গডরা কখনো মানুষকে বুলি করে না, এবং তারা নিজেদের চেয়ে দুর্বলদের ফাইট করার জন্য চ্যালেঞ্জ করে না। এই ব্রহ্মাণ্ড অনন্ত, এতে না জানি কত শক্তি ভরা আছে। সেই লোককে হারানোর পর শাও চ্যান এখান থেকে ফিরতে শুরু করে,
কারণ তার শরীরেও ফাইট করার শক্তি অবশিষ্ট ছিল না। এই দৃশ্য দেখে সবাই শকড হয়ে যায়। উ চ্যান বলতে থাকে যে আমি বিশ্বাস করতে পারছি না শাও চ্যান এত পাওয়ারফুল কিভাবে হয়ে গেল। সে নিজে নিজে ভাবতে থাকে যে শাও চ্যান গু লাওদের অনেকবার হারিয়েছে, এমনকি এখন তো তাকে মেরেও ফেলেছে। এর মানে হলো শাও চ্যান তাদের পাওয়ার লেভেলকেও পার করে গিয়েছে। তাই তারাও নিজেদের অ্যালায়েন্সের কাছে যেতে শুরু করে। আর আমরা দেখি শাও চ্যানকে এখান থেকে যেতে, যার শরীরে স্ট্রেংথ খুব কম বেঁচেছিল, এমনকি সে ঠিকমতো হাঁটতেও পারছিল না। সাথে সাথে এই দৃশ্য কিং চ্যাংও দেখছিল। যেহেতু শাও চ্যানের বডি থেকে ব্লিডিং হচ্ছিল, রক্তের ফোঁটা পড়ছিল, সে মাস্টার ওয়াইউকে জানায় যে শাও চ্যান তো এখান থেকে খুব সহজেই বেরিয়ে যাবে। এই কারণে ওয়াইউ খুব রেগে যায় আর বলতে থাকে যে এই শাও চ্যান এখান থেকে যাওয়া উচিত নয়। সে কিং চ্যাংকে অর্ডার দেয় যে জলদি নিজের পাওয়ার ইউজ করো আর শাও চ্যান যেন এখান থেকে যেতে না পারে। যার ফলে কিং চ্যাং তখনই নিজের উইংস ওপেন করে আর শাও চ্যানকে আটকাতে যায়। সে সবচেয়ে আগে তার সাথী র্যানের কাছে পৌঁছায়, যার অবস্থা খুব খারাপ ছিল। এই কারণে সে র্যানকে বলে যে তুমি জলদি যাও আর নিজের বডি হিল করো। র্যান সেখান থেকে চলে যায় নিজের ইনজুরি হিল করার জন্য, কিন্তু যে শাও চ্যান এখান থেকে যাচ্ছিল তাকে আটকানোর জন্য। কিং চ্যাং তখনই তার সুপার ন্যাচারাল পাওয়ার ইউজ করতে শুরু করে, যা দেখতে খুব খতরনাক ছিল, কারণ অনেকগুলো সোড শাও চ্যানের দিকে ধেয়ে যাচ্ছিল। সাথে সাথে সে এটাও বলতে থাকে যে আমাদের আনডাইং সেক্টের নিয়ম অনুযায়ী তুমি এখান থেকে জ্যান্ত ফিরতে পারবে না, কারণ তুমি আমাদের সেক্টের রক্ত ঝরিয়েছ। এই কারণে আমরা তোমাকে ছাড়ব না। সাথে সাথে তুমি অলরেডি আমাদের আনডাইং সেক্টের লোকেদের মেরেছ। শাও চ্যানের ওপর যে সোডগুলো আসছিল সে সেগুলোকে ডজ করছিল, বরং এখানে তো শাও চ্যানকে অনেকগুলো সোড ঘিরে ধরেছিল যাতে সে এখান থেকে যেতে না পারে। দৃশ্যটা দেখতে খুব খতরনাক লাগছিল। শাও চ্যান তাকে বলতে থাকে যে তুমি কেন এখানে নিয়মের কথা বলছো, যেখানে তুমিও জানো যে আমিও এটা মানি যে কেবল শক্তিশালীরাই সার্ভাইভ করবে। কিন্তু তুমি এই কথা খুব ভালো করেই জানো যে আমার ট্রু এনার্জি এখন খুব খারাপভাবে এক্সজস্টেড হয়ে গিয়েছে। তুমি কি তবুও একজন দুর্বল হয়ে পড়া মানুষের ওপর হামলা করতে চাও? কিং চ্যাং বলে যে হ্যাঁ, অবশ্যই আমি এমনটা করতে চাই না, কিন্তু তোমার সাহস দুর্বল হয়েও একটুও কমেনি। কিন্তু তোমার দুর্ভাগ্য যে তুমি একা, তোমাকে বাঁচানোর কেউ নেই। যার ফলে এখন অনেকগুলো সোড শাও চ্যানের একদম কাছে চলে এসেছিল তাকে ফুঁড়ে ফেলার জন্য, তাকে মারার জন্য। শাও চ্যানের কাছে স্টার সোড থাকলেও এই মুহূর্তে তা কোনো কাজে আসছিল না, কারণ সেটা ইউজ করার মতো এনার্জি তার নেই। সে নিজের হাতের সাহায্যে ওই সোডগুলো আটকানোর চেষ্টা করছিল, কিন্তু পারছিল না। ঠিক ওই মোমেন্টে কিং চ্যাং নিজের প্রেসার আরও বাড়াতে থাকে শাও চ্যানকে পুরোপুরি ঘিরে ফেলার জন্য। কিন্তু যখন সে এমনটা করে তখনই কিং চ্যাং কোনো একটা খুব খতরনাক বিস্টের পশু আওয়াজ শুনতে পায়, যার আওয়াজ শুনে কিং চ্যাং চমকে যায় যে এমন কি হতে পারে। সে আসলে কে হতে চলেছে আপনারা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। যার পরের স্টোরি আমাদের নেক্সট এপিসোডের মধ্যে দেখানো হবে।